বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ২০ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ৬ নম্বর প্রশ্নের শুরুতেই বলা হয়েছে ৫৪,০০৯ সংখ্যাটি হচ্ছে ড্যাশ অযুত, ড্যাশ হাজার, ড্যাশ শতক, ড্যাশ দশক, ড্যাশ একক। তাহলে এই যে খালি ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, এই খালি ঘরগুলোতে কিন্তু আমাদের সঠিক সংখ্যা বসিয়ে এই ঘরগুলো আমাদের পূরণ করতে হবে, তাই না? এটি কিন্তু একদমই সহজ। আমরা কিভাবে করে এটিকে পূরণ করব? দেখো এই যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই সংখ্যার ভিতরে এই যে অঙ্কগুলো রয়েছে ৯, ০, ০, ৪ এবং ৫, এই অঙ্কগুলো বসিয়ে বসিয়ে কিন্তু এই ঘরগুলো আমাদের পূরণ করতে হবে। তাহলে আমরা কিভাবে করে পূরণ করব? দেখো আমরা একদম শেষের দিক থেকে শুরু করব। একবারে শেষে আমরা জানি যে কোনো সংখ্যার একদম শেষে যে অঙ্কটি থাকে এটিকে কি বলা হয়? এটিকে বলা হয় একক, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, তাই না? তাহলে এই শেষেরটাকে যেহেতু বলা হয় একক, এজন্যই এই এককের ঘরে যেহেতু রয়েছে ৯, তাই না? এই ৯টাকে আমরা এই যে এককের ঘরে লিখব, ঠিক আছে? তাহলে এই ৯কে লিখবো আমরা এই এককের ঘরে, ড্যাশ একক, এখানে লিখবো আমরা ৯ একক, আমরা লিখে দিলাম ৯ একক। হ্যাঁ, তারপর আমরা উল্টো দিক থেকে এই শূন্যটাকে লিখবো যে এই দশকের ঘরে, হ্যাঁ, আমরা লিখবো এই ঘরে, তারপরে এই শূন্যটাকে লিখবো তার আগের ঘরে, এই যে এই ঘরে লিখে দেবো এই শূন্যটাকে। তারপরে এখানে রয়েছে ৪, এই ৪টাকে লিখবো তার আগের ঘরে, আমরা এখানে লিখে দিলাম ৪। তারপরে এই ৫টাকে লিখবো কিন্তু আমরা এই ঘরে, ঠিক আছে? আমরা এখানে লিখে দিলাম ৫। তাহলে হয়ে গেল কি? ৫ অযুত, ৪,০০০, ০ শতক, ০ দশক, ৯ একক। ঠিক আছে? দেখো আমরা কত সহজে এটিকে সমাধান করে ফেললাম। এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে ৬ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। আচ্ছা দেখো, ১ নম্বরে বলা হয়েছে ৩৯ শত সংখ্যাটি কত? আচ্ছা বলা হয়েছে ৩৯ শত, তাহলে ৩৯ শত এই সংখ্যাটি কত বা এই সংখ্যাটি কিভাবে করে লিখতে হয়? এগুলো কিন্তু একদমই সহজ। দেখো যেহেতু বলা হয়েছে কি ৩৯ শত, আমরা তো স্থানীয় মান সম্পর্কে এর আগে শিখেছি, তাই না? আমরা কি জানি স্থানীয় মানগুলোকে কিভাবে করে পড়তে হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই না? এইভাবে পড়তে হয়। তাহলে এই যে শত আমরা দেখতে পাচ্ছি, শত মানে কি? শত মানে কিন্তু শতক। আমরা যে একক, দশক, শতক, এই যে শতক আমরা পড়ি, হ্যাঁ, এই শতক মানেই কিন্তু শত, ঠিক আছে? তাহলে এই ৩৯ শত এটিকে আমরা কিভাবে করে লিখতে পারি? আমরা দেখো এখানে একটু সমান চিহ্ন দিলাম। হ্যাঁ, তোমরা ১ নাম্বার দিয়ে কীভাবে করে লিখবে? যেহেতু এই যে শত বলা হয়েছে, তার মানে শতকের ঘরে গিয়ে কিন্তু আমরা শুধুমাত্র লিখবো হচ্ছে ৩৯, ঠিক আছে? একক, দশক, হ্যাঁ, এই সমস্ত ঘরগুলোতে আমরা একটি একটি করে শূন্য দেব এবং শতকের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো ৩৯, তাহলে ৩৯ শত হয়ে যাবে। হ্যাঁ, দেখো আমরা এককের ঘরে একটি শূন্য দেবো, এই যে এককের ঘরে আমরা একটি শূন্য দিলাম। দশকের ঘরে একটি শূন্য দেবো, এই যে দশকের ঘরে একটি শূন্য দিলাম। একক, দশক, শতক, এই যে কিন্তু শতকের ঘর, তাই না? এই শতকের ঘরে কত লিখবো? ৩৯ লিখবো, কারণ বলা হয়েছে ৩৯ শত। তাহলে এই ৩৯কে আমরা এই জায়গাতে লিখে দেবো, আমরা এখানে লিখে দেবো ৩ × ৯ = ৩৯। তাহলে এই যে এখানেই কিন্তু হয়ে গেল ৩৯ শত, ঠিক আছে? দেখো কত সহজ। এবারে ২ নম্বরে বলা হয়েছে কি ১২২ শত সংখ্যাটি কত? আচ্ছা তাহলে ১২২ শত এটিকে এবার আমাদের লিখতে হবে, তাই না? ঠিক আগের মতো আমরা এই শতকের ঘরে গিয়ে কিন্তু ১২২ লিখলেই, হ্যাঁ, ১২২ শত হয়ে যাবে। আচ্ছা দেখো আমরা কী করবো? একটি সমান চিহ্ন দিলাম। হ্যাঁ, এবার আমরা কী করবো? এককের ঘরে একটি শূন্য দেবো, এই যে একটি শূন্য দিলাম। তার আগে হচ্ছে দশক, দশকের ঘরেও একটি শূন্য দেবো, একটি শূন্য দিলাম। এরপরে একক, দশক, শতক, এই যে কিন্তু সেই শতকের ঘর, এই শতকের ঘরে কত লিখবো? যেহেতু বলা হয়েছে ১২২ শত, তাই না? যার কারণে ১২২ লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। আমরা এখানে লিখে দেবো ১২২, ঠিক আছে? তাহলে হয়ে গেল ১২২ শত, ঠিক আছে? খুবই খুবই সহজ কিন্তু। এবারে বলা হয়েছে ৩ নম্বরে কি বলা হয়েছে দেখো, ২৯০০ বা ২৯০০ এ কয়টি শত রয়েছে? আচ্ছা তাহলে আমরা এটিকে কি বলতে পারি? ২৯০০ এ কয়টি শত আছে? আচ্ছা তাহলে দেখো এই অঙ্কগুলো কিন্তু আরও সহজ। আমরা কি করব? এই যে শূন্যগুলো রয়েছে, হ্যাঁ, এই শূন্যগুলোকে আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে? বা আমরা যে কাজটি করতে পারি, আমরা তো একক, দশক পড়তে পারি, তাই না? আমরা যে কাজটি করবো, আমরা শতকের ঘর পর্যন্ত লক্ষ্য করবো আগে। দেখো একক, দশক, শতক, এই যে শতকের ঘরে কিন্তু রয়েছে কি ৯ রয়েছে, তাই না? তাহলে ৯-এর আগ পর্যন্ত এখানে যতগুলো সংখ্যা থাকবে এই সবগুলোকে আমরা বলতে পারি কি? যেমন দেখো এখানে ৯-এর আগ পর্যন্ত মোট রয়েছে কত? ২৯ রয়েছে, তাই না? ২ এবং ৯,
2 এবং 9 মিলে কত হয়ে গেল 29। তার মানে এখানে 29 শত আছে, 29টি শত আছে। কতটি 29টি শত আছে। ঠিক আছে, আবারও বোঝার চেষ্টা করো। একক, দশক, এই যে হচ্ছে শতকের ঘর। তাহলে এই শতকের ঘর থেকে আমরা আগে যতগুলো সংখ্যা রয়েছে সবগুলোকেই লক্ষ্য করব। এখানে রয়েছে 9, তাহলে 9 সহ এর আগে মোট কত রয়েছে দেখো, এখানে রয়েছে 2 এবং 9, তাহলে 2 এবং 9 মিলে হয় 29। তার মানে 29টি শত কিন্তু এখানে রয়েছে। আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো যে 29-এ কয়টি শত রয়েছে, আমরা লিখবো হচ্ছে 29টি। কি লিখলাম 29টি। ঠিক আছে, আচ্ছা এবারে বলা হয়েছে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 91,000-এ কয়টি শত আছে। এখানে যে সংখ্যাটি দেওয়া রয়েছে এটি হচ্ছে 91,000। হ্যাঁ, বলা হয়েছে যে এই 91,000-এ কয়টি শত আছে। এই যে শত আছে, আগের অঙ্কের মতো, আগেও বলা হয়েছিল কয়টি শত আছে, এখানেও বলা হয়েছে কয়টি শত আছে। তাহলে কয়টি শত আছে আমরা এটিকে কিভাবে বের করব, আমরা শতকের ঘর থেকে দেখব এই বাঁ দিকে মোট কতটি অঙ্ক রয়েছে না, বা কোন সংখ্যাটি রয়েছে। দেখো একক, দশক, এই শতক, শতকের ঘরে রয়েছে কি 0, তাহলে এই শূন্যটাকে তো আমরা নেবই। এই শূন্য সহ এই যে আগের যে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলোকে আমরা একসঙ্গে লক্ষ্য করব। তাহলে এই 0, 1 এবং 9 এই তিনটি মিলে মোট হয়ে গেল কত, মোট কিন্তু হয়ে গেল 910, তাই না। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এখানে 910টি শত আছে। কয়টি শত আছে 910টি শত আছে। আমরা এখানে কি লিখবো, আমরা একটু সমান দিয়ে লিখবো 910টি। ঠিক আছে, আমরা লিখলাম 910টি। আচ্ছা এবার আমি যদি তোমাদের এখান থেকে আরও একটু অঙ্ক একটু করাই, দেখো এবারে যদি বলা হয় যে 5000, আচ্ছা এই যে সংখ্যাটি, হ্যাঁ একক, দশক, শতক, হাজার, অযুত, আচ্ছা তাহলে 50,100 এই সংখ্যার ভিতরে কয়টি শত আছে। তাহলে আমরা এটিকে কিভাবে বের করব, দেখো যেহেতু কয়টি শত আছে বলা হয়েছে, তাই না, শতটা আমরা বের করব। যার কারণে দেখো আমরা যদি গণনা করি শত পর্যন্ত, একক, দশক, এই যে কিন্তু শতক, তাহলে এই শতকের এই 1 থেকে আমরা লক্ষ্য করব। 1 থেকে এই আগে যতগুলো সংখ্যা রয়েছে সবগুলোকে আমরা একসঙ্গে লক্ষ্য করব। তাহলে এখানে 5, 0 এবং 1 এই তিনটি মিলে মোট হয়ে গেল কত 501। তাহলে আমরা কিন্তু বলতে পারি এখানে 501টি শত রয়েছে। ঠিক আছে, কয়টি 501টি কিন্তু শত এখানে রয়েছে। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা এই অঙ্কগুলো সমাধান করব। হ্যাঁ, আচ্ছা এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 7 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে খালি ঘরের সংখ্যা লিখি। অর্থাৎ এই দেখো এখানে কিন্তু আমরা একটি সংখ্যা রেখা দেখতে পাচ্ছি, তাই না। এই যে দাগটি বা যে রেখাটি আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই রেখার উপরে দেখো এই যে কিন্তু কিছু সংখ্যা রয়েছে, হ্যাঁ যার কারণে এই রেখাটিকে বলা হয় সংখ্যা রেখা। এখন এই সংখ্যা রেখায় আমরা কিন্তু কিছু খালি ঘর এই দেখো এখানে দেখতে পাচ্ছি, তাই না। তাহলে এই খালি ঘরগুলোতে সঠিক কোন সংখ্যা বসবে সেটি আমরা কিভাবে করে বের করতে পারি, এটিও কিন্তু একদমই পানির মতো সহজ। দেখো একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কি, এই যে শুরুতে একটি বড় দাগ রয়েছে, তাই না, এই বড় দাগের মাথায় লেখা রয়েছে 0, তাই না। আবার এইখানে এসে এই যে মাঝখানে কিন্তু আরও একটি বড় দাগ রয়েছে। তাহলে এই 0 থেকে এই পর্যন্ত এসে এখানে হয়ে গেল কত 100 হয়ে গেল। এখানে কত লেখা রয়েছে 100। তার মানে এই জায়গা থেকে এই পর্যন্ত, এই বড় দাগ পর্যন্ত 100, এই বড় দাগ পর্যন্ত 200, এই দাগ পর্যন্ত 300, এই দাগ পর্যন্ত 400, তাই না। আচ্ছা 100 100 করে কিন্তু বাড়তে বাড়তে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি 100 হয় তাহলে এই বড় দাগ পর্যন্ত কত হবে 200 হবে। আমরা এই খালি ঘরে লিখে দেবো 200। তারপরে এই ঘরে হবে কত 300, তাই না। এই যে দেখো সেই 300 কিন্তু এখানে রয়েছে। আবার এই বড় ঘরে কত হবে 300-র পরে 400, আমরা এখানে লিখে দেবো 400। এবার 400-র পরে এই ঘরে এসে কত হবে 500, তাই না, আমরা এখানে লিখে দেবো 500। এবার 500-র পরে এই ঘরে এসে কত হবে 600। এই দেখো আমরা কিন্তু সেই 600-কে এখানে দেখতে পাচ্ছি, তাই না। খুবই সহজেই কিন্তু আমরা এটিকে সমাধান করে ফেললাম। এবার 2 নম্বরে দেখো এখানে আরও একটি সংখ্যা রেখা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আরও কিছু খালি ঘর রয়েছে। এটিও একই রকমভাবে কিন্তু আমরা সমাধান করব। দেখো এই শুরুতে যে বড় দাগটি এখানে লেখা রয়েছে কত 2300, কত রয়েছে 2300। তাহলে আমরা জানি এখান থেকে এই বড় দাগ পর্যন্ত কিন্তু 100 100 করে বাড়ে। তাহলে 2000-এর পরে রয়েছে 300, তাহলে এই 300-র সঙ্গে কিন্তু আরও 100 বেড়ে যাবে। 300-র সঙ্গে 100 বাড়লে কত হয়ে যায় 400, তাই না। তাহলে এখানে 2300, এখানে এসে হয়ে যাবে 2400, এখানে এসে হয়ে যাবে 2500, 100 100 বাড়বে। এখানে হবে 2600, 2700, 2800, 2900, তাই না। খুবই সহজ কিন্তু। তাহলে 2300-র পরে হবে 2400, আমরা এখানে লিখে দেবো
400। এবারে 2400 পরে 2500, 2500 পরে 2600, হ্যাঁ, তারপর হচ্ছে 2700, এরপর হবে কত 2800, তাই না? আমরা এখানে লিখবো 2800, এরপরে 2900, তাই না? আমরা লিখবো 2900। আচ্ছা, তাহলে কিন্তু এই খালি ঘরগুলো আমাদের পূরণ করা হয়ে গেল। খুবই সহজ কিন্তু, তাই না? এবং খুব মজার এই অঙ্কগুলো, তাই না বন্ধুরা? আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 8 নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রতি ক্ষেত্রের সংখ্যাটি কত। আচ্ছা, প্রতি ক্ষেত্রের সংখ্যাটি কত? দেখো 1 নাম্বার প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যা 12,999 থেকে 1 বেশি। তাহলে এই যে 12,999 আমরা দেখতে পাচ্ছি, তাই না? এটি থেকে 1 বেশি। হ্যাঁ, এই দেখো আমরা এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সর্বশেষ যেটি লক্ষ্য করব সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে এই 3টি অঙ্ককে আমরা লক্ষ্য করব। কয়টি অঙ্ক? 3টি অঙ্ককে আমরা লক্ষ্য করব, ঠিক আছে? দেখো এখানে 3টি অঙ্ক মিলে এই যে 999, অর্থাৎ 999 হয়ে যায়, তাই না? 999 সঙ্গে আমাদের কি বলা হয়েছে যে 12,999 থেকে 1 বেশি। তাহলে 1 বেশি করলে কি হয়? আমরা জানি যে 1 বেশি হলে কিন্তু যোগ হয়ে যায়, তাই না? এবং 1 যদি কমে যেত তাহলে কি হয়ে যেত? বিয়োগ হয়ে যায়। আমরা জানি বেড়ে গেলে মানে বেশি হলে যোগ হয় এবং কমে গেলে কিন্তু বিয়োগ হয়, তাই না? তাহলে বলা হয়েছে কি একটি সংখ্যা 12,999 থেকে 1 বেশি। তার মানে যেহেতু বেশি বলা হয়েছে, তার মানে কি এই 12,999 এর সঙ্গে আমরা এই 1কে যোগ করে দিব, ঠিক আছে? দেখো এখানে যদি আমরা একটু যোগটা করে দেখাই, দেখো 12,999 এর সঙ্গে যদি আমরা 1কে যোগ করে নিচে আমরা যোগ করে দিলাম 1। আচ্ছা, এবার যদি আমরা যোগটা করি, দেখো আমরা জানি কি এই 1টাকে একদম শেষে লিখলাম কেন? কারণ আমরা জানি যোগের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ এই শেষের সংখ্যার নিচে গিয়ে কিন্তু এই শেষের সংখ্যাকে লিখতে হয়, তাই না? আচ্ছা, এই শেষ দিক থেকে কিন্তু মিলিয়ে মিলিয়ে আমাদের লিখতে হয়। এই ডান পাশে যদি ফাঁকা থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু সরি বাঁ পাশে ফাঁকা থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু এই ডান পাশে কিন্তু ফাঁকা রাখা যায় না, তাই না? আচ্ছা, এই জন্য কিন্তু এই 1টাকে আমরা 9-এর নিচে লিখলাম, একদম শেষের অঙ্কের নিচে লিখলাম। এবার দেখো 9 এবং এই 1কে যদি আমরা যোগ করে দিই তাহলে কত হয়? আমরা জানি 9 এবং 1 মিলে কিন্তু হয়ে যায় 10। কত হয়? 10 হয়। 10-এর এই শূন্যটাকে লিখলাম আমরা এই জায়গাতে। তাহলে হাতে আমাদের থেকে গেল কত? 1। এই যে 1, এই 1টা কিন্তু আমরা হাতে রেখে দিলাম, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। হ্যাঁ, এখন দেখো এখানে উপরে রয়েছে 9, নিচে কি আর কিছু রয়েছে? নিচে কিন্তু কিছুই নেই। তাহলে এবারে নিচে যেহেতু কিছু নেই, যার কারণে এই 9-এর সঙ্গে কিন্তু এই যে হাতে যে 1 ছিল এটিকে আমরা যোগ করে দেব। তাহলে 9 এবং 1 মিলে কত হয়? আবারও কিন্তু সেই 10 হয়ে যায়, তাই না? তাহলে এই 10-এর আবারও এই শূন্যটাকে লিখবো আমরা এই জায়গাতে। আবারও দেখো এই শূন্যটা লিখলে আবারও কিন্তু এই 1 আমাদের হাতে থেকে যায়, তাই না? এখন দেখো এই 9-এর সঙ্গে আমরা কি করব? দেখো নিচে যেহেতু কিছু নেই, তার মানে 9-এর সঙ্গে আমরা এবারে এই 1কে যোগ করব। 9 এবং এই 1 মিলে হয়ে যায় আবারও 10, তাই না? খুব মজার কিন্তু, দেখো আবারও 10 হয়ে যায়। 10-এর এই শূন্যটাকে লিখবো আমরা এবারে এই জায়গাতে, এবং এই 1টাকে আবারও আমরা হাতে রেখে দিলাম। আচ্ছা, এবারে দেখো এখানে রয়েছে 2, নিচে কিন্তু কিছু নেই, তার মানে 2-এর সঙ্গে আমরা এই 1কে এবারে যোগ করব। 2 এবং 1 মিলে কত হয়ে যায়? 3 হয়ে যায়। এবারে কিন্তু আর 10 হয় না, তাই না? 2 এবং 1 মিলে কিন্তু হয়ে যায় 3, তাই না? তাহলে এই 3টাকে কিন্তু সম্পূর্ণ 3টাকে এখানে আমরা লিখে দেবো। এখন কিন্তু আমাদের হাতে আর কিছুই নেই, তাই না? এবার দেখো এই যে 1 রয়েছে, 1-এর নিচেও যেহেতু কিছু নেই, আবার হাতেও কিছু নেই, যার কারণে এই 1টাকে আমরা এই জায়গাতে নিচে নামিয়ে দেবো। তাহলে এখানে মোট কত হয়ে গেল? 13,000। কত হয়ে গেল? 13,000। তাহলে আমরা লিখবো কি একটি সংখ্যা 12,999 থেকে 1 বেশি, এটা হচ্ছে কত? আমরা একটু সমান চিহ্ন দিয়ে লিখতে পারি হচ্ছে 13,000, ঠিক আছে? 13,000, এটি হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, আচ্ছা, এবারে কি বলা হয়েছে 2 নম্বরে? একটি সংখ্যা 30,000 থেকে 1 কম। আগে বলা হয়েছিল 1 বেশি, বেশি হলে কি করতে হয়? যোগ করতে হয়। এবারে যেহেতু কম বলা হয়েছে, কম বললে কি করতে হয়? বিয়োগ করতে হয়, তাই না? অর্থাৎ এই 30,000 থেকে যেহেতু 1 কম বলা হয়েছে, তার মানে এই 1কে কিন্তু আমরা এবারে বিয়োগ করে দেব। কম বললেই বিয়োগ করব, বেশি বললেই কিন্তু যোগ করব। তাহলে 30,000 থেকে যদি এই 1কে আমরা কমিয়ে দিই তাহলে কত হয়? দেখো এই দেখো 30,000 থেকে যদি আমরা 1কে কমিয়ে দিই, মানে বিয়োগ করে দিই, যে একটি বিয়োগ চিহ্ন দিলাম। এখন যদি আমরা এই বিয়োগটাকে করি, দেখো আমরা এবারে যে কাজটি করব সেটি হচ্ছে, দেখো আমরা কিন্তু জানি যে বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা থেকে কিন্তু এই নিচের সংখ্যাকে বিয়োগ করতে হয়, তাই না? এবং আমরা এটাও জানি যে উপরের সংখ্যা কিন্তু বড় হতে হয়, বড় সংখ্যা থেকে আমরা নিচের ছোট সংখ্যাকে বিয়োগ করি, তাই না? কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি? দেখো উপরে রয়েছে 0 কিন্তু নিচে রয়েছে 1,
উপরে এই শূন্যটা কিন্তু ছোট, তাহলে এই শূন্য থেকে কি 1কে বিয়োগ করতে পারবো না কিন্তু। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে, এই শূন্যটাকে আগে আমাদের 1-এর চাইতে বড় বানাতে হবে। আমরা কিভাবে করে এটিকে বড় বানাতে পারি, এটি কিন্তু খুবই সহজ। দেখো, আমাদের যখন নিজেদের কাছে কিছু না থাকে তখন আমাদের, যেমন ধরো তোমরা স্কুলে গেলে, হ্যাঁ, স্কুলে গিয়ে দেখলে যে তোমার ব্যাগের ভিতরে আজকে তোমাদের এই কলমটি আনা হয়নি। হ্যাঁ, তো এখন তোমরা কি করবে, যেহেতু আজকে তোমাদের এই কলমটি আনা হয়নি, তখন তোমরা কি করবে, তোমাদের যে পাশে যে বন্ধু রয়েছে সেই বন্ধুর যদি 2টি কলম থাকে, তোমরা তো 1টি কলম তার কাছ থেকে ধার করে আনবে, তাই না? আচ্ছা, তাহলে একই রকমভাবে যেহেতু এই যে শূন্য, ও কিন্তু শূন্য, তাহলে ও ছোট, 1-এর চাইতে ছোট। এখন ওকে আমরা কিভাবে করে বড় বানাবো, আমরা এই পাশের সংখ্যার কাছ থেকে, হ্যাঁ, এই শূন্যের কাছে 1কে ধার করে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, তো যখন আমরা দেখো এই পাশের ওর কাছ থেকে 1কে ধার করে আনবো, তখন কিন্তু ও বড় হয়ে যাবে। হ্যাঁ, দেখো, যখন আমরা পাশের ঘরে গেলাম তখন আমরা দেখলাম কি, যে ও নিজেও কিন্তু শূন্য, অর্থাৎ ওর কিন্তু দেওয়ার মতো কিছুই নেই, তাই না? তো তাহলে এবারে কি করব, তার পাশের ঘরে আমরা চলে যাব। এই পাশের ঘরে যখন গেলাম, হ্যাঁ, তখন দেখলাম কি, ও নিজেও কিন্তু শূন্য, তার মানে ওরও কিন্তু দেওয়ার মতো কোনো কিছুই নেই। তাহলে ও কীভাবে করে দিতে পারবে? ও কিন্তু দিতে পারবে না, তাই না? আচ্ছা, এবারে কি করলাম, তার পাশের ঘরে চলে গেলাম। যখন এই ঘরে গেলাম, এবারেও গিয়ে দেখলাম কি, যে ওর কাছেও কিন্তু দেওয়ার মতো কিছুই নেই। কারণ কি, কারণ ও নিজেও তো শূন্য, তাই না? ওর কাছে তো কোনো সংখ্যাই নেই। আচ্ছা, এবার আমরা কি করব, তার পাশের ঘরে চলে যাব। যখন এই পাশের ঘরে আসলাম, এখানে গিয়ে কি দেখলাম, এখানে কিন্তু রয়েছে 3, তাই না? এখন এই যে 3 আমরা দেখতে পাচ্ছি, এই 3 থেকে কি আমরা 1কে সরাসরি এই শূন্যের কাছে নিতে পারবো না? এইভাবে করে কিন্তু নিতে পারবো না। আমরা যেভাবে করে ধার করতে 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 ওর কাছে এসেছি, সেইভাবে করে কিন্তু 1 করে দিতে ওর কাছে আমরা যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 3 কিন্তু এই শূন্যের কাছে আগে 1 দেবে, ঠিক আছে? এই শূন্যের কাছে দিল কত, 1। দেখো, এটি কিন্তু আগে ছিল শুধুমাত্র শূন্য, তাই না? যখন এই 3-এর কাছ থেকে 1কে আমরা ওর কাছে আনলাম, তখন দেখো 1 বসে গিয়ে 1 এবং 0 মিলে এবারে কত হয়ে গেল, এবারে কিন্তু হয়ে গেল 10, তাই না? এই শূন্যটা এখন কিন্তু আর কি নেই, শূন্য নেই, ও কিন্তু হয়ে গেল এবারে 10, তাই না? এবং এই যে 3, এই 3 হয়ে গেল কত, 3 থেকে যেহেতু 1 কমে গেল, তার মানে ও কিন্তু এখন হয়ে গেল 2, তাই না? এবং ও হয়ে গেল 10। এবারে এই 10 থেকে কিন্তু ওর কাছে 1 দিতে পারবে, তাই না? 10 থেকে যখন ওর কাছে 1 দিয়ে দিল, তখন এই যে শূন্যটি, ও কিন্তু দেখো এই যে 1 পেয়ে হয়ে গেল 10, তাই না? এই শূন্যটি আগে ছিল শূন্য, এখন 1 পেয়ে এই যে ওর মতো কিন্তু 10 হয়ে গেল। কিন্তু এই যে একটু আগে ও যেহেতু 10 ছিল, 10 থেকে 1 দেওয়াতে, হ্যাঁ, 10 থেকে 1 কমে গেলে কত থাকে, 9, তার মানে ও কিন্তু এখন হয়ে গেল 9, তাই না? আচ্ছা, এবং এই শূন্যটি হয়ে গেল 10। এবার এই 10 থেকে কিন্তু ওর কাছে 1 দিতে পারবে। 10 থেকে যখন ওর কাছে 1 দিল, তখন ও কিন্তু হয়ে গেল এবারে 10, তাই না? 0 এবং 1 মিলে হয়ে গেল 10। কিন্তু এই যে একটু আগে 10 ছিল, ও যেহেতু 1 দিয়ে দিল, যার কারণে সেই 10 থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল এবারে 9, তাই না? ও হলো এবারে 10। এবার এই 10 থেকে যদি ওর কাছে 1 দিই, দেখো এই শূন্যটা এখন কিন্তু আবার হয়ে গেল 10, 0 এবং 1 মিলে মোট হয়ে গেল কিন্তু 10। এবং এই যে একটু আগে যে ও 10 ছিল, এই 10টা কত হয়ে গেল, যেহেতু 1 ধার করে দিয়েছে, তার মানে 10 থেকে সেই 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 9, তাই না? আচ্ছা, এখন এই যে সর্বশেষ ও কিন্তু 10ই রয়ে গেল। এবার এই 10 থেকে কিন্তু আমরা নিচের 1কে বিয়োগ করতে পারবো, কারণ 10 বড়, তাই না? এখন দেখো, 10 থেকে যদি 1 চলে যায়, ধরো তোমার কাছে 10টি চকলেট রয়েছে, 10টি চকলেট থেকে তুমি 1টি চকলেট খেয়ে ফেললে, তাহলে তোমার কাছে আর কয়টি চকলেট থাকবে, আর কিন্তু 1টি চকলেট থাকবে, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিলাম, সরি, 9টি চকলেট থাকবে। তুমি তো 1টি চকলেট খেয়েছো, 10টি থেকে 1টি খেয়ে ফেললে আরও কিন্তু 9টি চকলেট থাকে, আমরা এখানে লিখে দিলাম 9। এবারে দেখো, হ্যাঁ, আমরা এবার দেখতে পাচ্ছি উপরে রয়েছে কিন্তু 9, আগে যে শূন্য ছিল এই শূন্যগুলোকে কিন্তু এখন আর আমরা দেখবো না, আমরা এই উপরের সংখ্যাগুলোকে দেখবো। এগুলো কিন্তু তোমরা মনে মনে ধরবে, হ্যাঁ, এগুলোকে লিখবে না। হ্যাঁ, আমি তোমাদের বোঝানোর জন্য এগুলো উপরে লিখে দিলাম। আচ্ছা, তাহলে এখন এখানে কিন্তু রয়েছে 9, এই 9 এবং নিচে কিন্তু আর কোনো সংখ্যাই নেই, তার মানে এই 9টা নিচে নেমে যাবে। তারপরে এই 9-এর নিচেও কোনো সংখ্যা নেই, তার মানে এটিও নেমে যাবে। এই 9-এর নিচেও কোনো সংখ্যা নেই, এটিও নেমে যাবে। এবং এই যে এখন কিন্তু রয়েছে উপরে 2, আগে ছিল 3, এখন রয়েছে 2, এই 2টাও কিন্তু নিচে নেমে যাবে। তাহলে এখানে হয়ে গেল 29,999, ঠিক আছে? তার মানে আমরা বুঝতে পারি 30,000 থেকে 1 কম হলে কত হয়, 29,999। আমরা লিখে দেবো 29,999, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের উত্তর। এবারে দেখো, বলা হয়েছে 3 নম্বরে, একটি সংখ্যা 10,000 থেকে 10 কম। তাহলে 10,000 থেকে 10 কম বলা হয়েছে। কম যখন বলা হয় তখন আমরা কি করি, যোগ না বিয়োগ? যেহেতু কম, তার মানে কিন্তু বিয়োগ করি, তাই না? অর্থাৎ 10,000 থেকে এবারে আমরা এই 10কে বিয়োগ করব, তাই না? আচ্ছা, দেখো, আমরা যদি 10,000 থেকে যদি আমরা এবারে 10কে বিয়োগ করি, একটু দেখো,
আমরা একটি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এবার আমরা কি করব, আমরা জানি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করতে হয়। এখানে উপরে রয়েছে 0, নিচেও রয়েছে 0, 0 থেকে 0 চলে গেলে তো কিছুই থাকে না, মানে শূন্যই থাকে। আমরা এখানে লিখে দিলাম সেই 0, তাই না? এবারে দেখো এখানে উপরে রয়েছে 0 কিন্তু নিচে রয়েছে 1। এখন এই 0 থেকে কি 1কে আমরা বিয়োগ করতে পারবো? পারবো না, কিন্তু সেই আগের অঙ্কের মতো, তাই না? তাহলে আমরা কি করব, এই 0টাকে আগে বড় বানাবো, 1-এর চাইতে বড় বানাবো, তাই না? আচ্ছা, তাহলে কিভাবে বড় বানাবো? আমরা পাশের ঘরে গেলাম, গিয়ে দেখলাম যে ওর কাছে কিছুই নেই। ওর কাছে থাকলেও তো আমরা 1 ধার করে আনতাম, তাই না? কিন্তু ওর কাছে যেহেতু কিছুই নেই, তার মানে আমরা কি করব, তার পাশের ঘরে যাব। তার পাশের ঘরে গিয়ে দেখলাম ওর কাছেও কিন্তু কিছু নেই, ও নিজেও 0। তাহলে এবারে কি করব, তার পাশের ঘরে চলে গেলাম, এখানে গিয়ে দেখলাম ওর কাছে 1 রয়েছে। হ্যাঁ, এই 1 কি করলো, এই 0-এর কাছে দিয়ে দিল। দেখো তাহলে এই 0টা আগে কিন্তু ছিল শুধুমাত্র 0, যখন এই 1টা ওর কাছে আমরা নিয়ে আসলাম তখন 1 এবং 0 মিলে হয়ে গেল 10, তাই না? এবং এই 1টা কিন্তু এখন আর 1 নেই, এখন কিন্তু ও হয়ে গেল 0, কারণ আগে ওর কাছে 1 ছিল, এই 1টা ওর কাছে দিয়ে দেওয়ার কারণে ও কিন্তু এখন হয়ে গেল 0, তাই না? আচ্ছা, এবং এই 0টা হয়ে গেল এবারে 10। এখন এই 10 থেকে যদি ওর কাছে আমরা 1 দেই, হ্যাঁ, তাহলে এই 0টা এবারে হয়ে যাবে কত, 10 হয়ে যাবে। কিন্তু এবং এই যে একটু আগে 10 ছিল, ও হয়ে যাবে কত, ওর কাছ থেকে 1 কমে গিয়ে ও হয়ে যাবে এবারে 9, তাই না? এখন ও হয়ে গেল 10। এবার এই 10 থেকে যদি ওর কাছে আমরা আবার 1 দিই, হ্যাঁ, তাহলে এই 0টা কিন্তু এবার হয়ে গেল 10, 1 পেয়ে কিন্তু এবার হয়ে গেল 10। হ্যাঁ, এবং এই যে একটু আগে 10 ছিল, ও হয়ে গেল কত, 1 কমে গিয়ে ও কিন্তু হয়ে গেল 9। তাহলে এখন এই 10 থেকে কিন্তু আমরা নিচের 1কে বিয়োগ করতে পারবো, তাই না? সেই আগের অঙ্কের মতো 10 থেকে যদি 1 চলে যায়, কত থাকে, 10টি চকলেট থেকে 1টি চকলেট খেয়ে ফেললে কতটি থাকে, আরও 9টি থাকে। আমরা এখানে লিখে দিলাম 9। তারপরে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 9, নিচে কোনো সংখ্যা নেই, তার মানে এই 9টাকে কিন্তু আমরা নিচে নামিয়ে দেবো। তারপরে এই 9-এর নিচেও কিন্তু কোনো সংখ্যা নেই, এই 9টাকেও আমরা নিচে নামিয়ে দেবো। এখানে কিন্তু আগে ছিল 1, এখন রয়েছে 0। তাহলে শুরুতে যদি 0 থাকে, এই 0টাকে কখনোই লিখতে হয় না, ঠিক আছে? কারণ হচ্ছে কি, কারণ শুরুতে 0 থাকলে সেটির কিন্তু কোনো দাম থাকে না। হ্যাঁ, এই জন্য এই শুরুতে কখনোই আমরা 0 লিখব না। আমাদের উত্তর হলো 9990, এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা এখানে কি লিখতে পারি, একটু সমান দিয়ে লিখতে পারি 9990, ঠিক আছে? অর্থাৎ একটি সংখ্যা 10,000 থেকে একটি 10 কম, এটি হচ্ছে কত, 9990, ঠিক আছে? আচ্ছা, এবারে 4 নম্বরে কি বলা হয়েছে, একটি সংখ্যা 49,990 থেকে 10 বেশি। তাহলে এবার বলা হয়েছে কি, 10 বেশি, বেশি বললে কি করি, যোগ করি না বিয়োগ করি? হ্যাঁ, আমরা কিন্তু বেশি মানেই কিন্তু যোগ করি, তাই না? তাহলে এই 49,990 এর সঙ্গে এবারে আমরা 10কে যোগ করব। দেখো 49,990 এর সঙ্গে আমরা এবারে যোগ করব 10কে, তাই না? আমরা যদি এবারে 10কে যোগ করি, দেখো এই 10কে কিন্তু আমরা একদম শেষে লিখলাম, তাই না? কারণ আমরা জানি এই শেষের দিক থেকে কিন্তু দেখো এই উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে মিলিয়ে মিলিয়ে কিন্তু লিখতে হয়, তাই না? এই পাশে ফাঁকা থাকলে কোনো সমস্যা হয় না, কিন্তু ডান পাশে ফাঁকা কিন্তু রাখা যায় না, তাই না? আচ্ছা, এবার যদি আমরা যোগ করি, দেখো 0 এবং 0কে যোগ করলে হয় 0, লিখে দিলাম 0। 9 এবং 10, 1কে যোগ করলে কত হয়, 9 এবং 1 মিলে হয়ে যায় 10। দেখো 9 এবং 1 মিলে হয়ে যায় 10। 10-এর এই 0কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 1, তাই না? এই 1 কিন্তু হাতে থেকে যায়, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দিব। এবার দেখো 9-এর সঙ্গে, দেখো নিচে কিন্তু কোনো সংখ্যা নেই, তাহলে 9-এর সঙ্গে আমরা এই হাতের 1কে এবারে যোগ করে দিব। 9 এবং হাতের এই 1 মিলে কিন্তু আবারও সেই 10 হয়ে যায়, তাহলে 9 এবং 1 মিলে হয় 10। এই 10-এর এই 0কে লিখলাম আমরা আবারও এই জায়গাতে, হাতে কিন্তু এখন আমাদের আবারও 1 থেকে যায়, তাই না? এবার এই 9-এর নিচেও কোনো সংখ্যা নেই, যার কারণে 9-এর সঙ্গে আমরা আবারও এই 1কে যোগ করব। 9 এবং 1 মিলে হয় আবারও 10। 10-এর 0কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের আবারও 1, তাই না? এই 1কে আমরা আবারও হাতে রেখে দিলাম। এবারে দেখো এখানে রয়েছে 4, নিচে কোনো সংখ্যা নেই, যার কারণে এই 4-এর সঙ্গে হাতের 1কে আমরা যোগ করে দেব। 4 এবং এই 1 মিলে হয়ে যায় 5, কত হয় 5। তাহলে এই পুরো 5কে কিন্তু আমরা এখানে লিখে দিলাম, হাতে কিন্তু আমাদের আর কিছুই নেই। তাহলে দেখো আমাদের যোগ করা হয়ে গেল, আমরা পাচ্ছি কত, 50,000, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? অর্থাৎ একটি সংখ্যা 49,990 থেকে 10 বেশি, এটি হচ্ছে কত, 50,000। আমরা এখানে লিখে দিলাম 50,000, ঠিক আছে? এটি আমাদের উত্তর। এবারে দেখো 5 নম্বরে বলা হয়েছে একটি সংখ্যা 79,900 থেকে 100 বেশি। তাহলে এই সংখ্যা থেকে 100 বেশি, বেশি মানে কি, যোগ না বিয়োগ? বেশি মানে কিন্তু যোগ করতে হবে, তাহলে এই দুটিকে আমরা এবারে যোগ করব। হ্যাঁ,
দেখো ৭৯,৯০০ এর সঙ্গে আমরা যোগ করবো কাকে, ১০০কে। এই ১০০কে কীভাবে লিখবো, এই ১০০র যে শেষের শূন্য এটিকে আমরা এই শেষের শূন্যের সঙ্গে মিলিয়ে লিখবো, এই মাঝের শূন্যটাকে কিন্তু আমরা এই শূন্যের নিচে লিখবো এবং একটাকে কিন্তু আমরা এই ৯-এর নিচে লিখবো, তাই না? এই উল্টো দিক থেকে এভাবে লিখে লিখে কিন্তু আমরা আসবো, ঠিক আছে? যেন এই সংখ্যার নিচে যেন সংখ্যা থাকে, ঠিক আছে? সংখ্যার নিচে কিন্তু সংখ্যা আমাদের লিখতে হবে। এবার যদি এই দুটিকে যোগ করি, দেখো 0 এবং 0কে যোগ করলে হয় 0, 0 এবং এই 0কে যোগ করলে হয় আবারও 0, 9 এবং 1কে যোগ করলে কত হয়, 9 এবং 1 মিলে কিন্তু হয়ে যায় 10। 10-এর এই 0কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কত আমাদের, এই যে এই 1 আমাদের হাতে থেকে যায়, এটিকে আমরা পরে যোগ করে দেবো। দেখো এখানে রয়েছে 9, নিচে কোনো সংখ্যা নেই, তাহলে 9-এর সঙ্গে এই হাতের 1কে যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 9 এবং 1 মিলে হয় আবারও 10। এই 10-এর এই 0কে লিখলাম আমরা আবারও এই জায়গাতে, হাতে থাকে কত আমাদের, এই যে এই 1 কিন্তু আবারও আমাদের হাতে থেকে যায়, তাই না? আচ্ছা, এখানে উপরে রয়েছে 7, নিচে রয়েছে কিছুই নেই, তাহলে 7-এর সঙ্গে হাতের এই 1কে যদি যোগ করে দিই, 7 এবং 1 মিলে কিন্তু হয়ে যায় 8। আমরা এখানে লিখে দিলাম 8, তাহলে হয়ে গেল কত, ৮০,০০০। এটি আমাদের উত্তর, ঠিক আছে? আমরা লিখবো এখানে একটু সমান চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে ৮০,০০০, ঠিক আছে? তাহলে আশা করি সকলেই তোমরা এই প্রত্যেকটি অঙ্ক খুবই সহজেই কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়টি বুঝতে পেরেছো। দেখো এই যে রাফগুলো আমি করেছি, হ্যাঁ, এই রাফগুলো কিন্তু তোমরা একটু আলাদা জায়গাতে করবে, ঠিক আছে? আচ্ছা, অঙ্কের জায়গাটা কিন্তু আমাদের ফ্রেশ থাকতে হবে, হ্যাঁ? আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে খালি ঘরে বড় বা ছোট প্রতীক বসিয়ে বড় বা ছোট তুলনা করি। আচ্ছা, তাহলে এই যে দুটি প্রতীক আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই দুটি প্রতীককে বসিয়ে আমাদের কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট সেটি তুলনা করতে বলা হয়েছে। অর্থাৎ এই খালি ঘরগুলোতে আমরা কিন্তু এই দুটি চিহ্নর যেটি বসবে সেটিকে কিন্তু আমাদের এই খালি ঘরগুলোতে বসাতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো অনেক সময় এই চিহ্নগুলো আমরা কিন্তু গুলিয়ে ফেলি, মানে মিলিয়ে ফেলি, হ্যাঁ, যে কোন চিহ্নটা কোন জায়গাতে বসাতে হয়। আচ্ছা, এটিকে যেন গুলিয়ে না ফেলি সেজন্য কিন্তু একটি মজার টেকনিক আজকে আমরা শিখব, ঠিক আছে? সেটি হচ্ছে কি, দেখো এই চিহ্নটাকে অনেকটা কিন্তু মুখের মতো মনে হয়, তাই না? একটি মুখের মতো কিন্তু মনে হয়, দেখো এই যে এটিকে কিন্তু একটি মুখের মতো মনে হয়। তাহলে এই মুখটি কিন্তু দেখো এই পাশে হা করে আছে, তাই না? আবার এই মুখটি কিন্তু এই পাশে হা করে আছে, তাহলে এই মুখটি যে পাশে হা করে থাকবে সেই পাশের সংখ্যাটি বড় হবে, ঠিক আছে? যেমন এই মুখটি এই পাশে হা করে আছে, তার মানে এই পাশের সংখ্যাটি বড় হবে। আবার এই মুখটি এই দিকে হা করে আছে, তার মানে এই পাশের সংখ্যাটি বড় হবে। অর্থাৎ এই মুখটি সবসময় বড় সংখ্যার দিকে হা করে থাকে, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে করে এই খালি ঘরগুলোতে এই চিহ্নটি বসাতে পারি? আমরা দেখব যে কোন সংখ্যাটি বড়, ঠিক আছে? যেটি বড়, যে সংখ্যাটি বড় সেই দিকে আমরা এই মুখটিকে হা করিয়ে রাখবো, ঠিক আছে? তাহলেই কিন্তু খুবই সহজে আমরা এটিকে সমাধান করতে পারবো। দেখো ১ নম্বরে বলা হয়েছে ৯৭৫ এবং ৯৫৭, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব, এই দুটির ভিতরে কোনটি বড় আমরা কিভাবে বের করব? আমরা জানি প্রথমে কিন্তু আমাদের এই প্রথম অঙ্ক দুটি লক্ষ্য করতে হয়, তাই না? যে প্রথম অঙ্ক দুটির মধ্যে কোনটি বড়। যেমন দেখো এখানে প্রথমে রয়েছে ৯, এখানেও প্রথমে রয়েছে ৯, এই দুটি তো সমান, আমরা বুঝতে পারছি না কোনটি বড়। তাহলে কি করব, এবারে মাঝের দুটি সংখ্যাকে আমরা লক্ষ্য করব, হ্যাঁ? এখানে মাঝে রয়েছে ৭, এখানে রয়েছে ৫, তাহলে ৫ বড় না ৭ বড়? যেহেতু ৭ বড়, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি বড়, ঠিক আছে? আচ্ছা, যেহেতু ৭ বড় তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। তাহলে আমরা জানি কি এই মুখটি কি করে, সবসময় বড় সংখ্যার দিকে হা করে থাকে। যেহেতু এটি বড় তার মানে ওর দিকে কিন্তু আমরা এই মুখটিকে হা করিয়ে রাখবো। তাহলে কিভাবে অঙ্কন করব, এই যে এইভাবে করে অঙ্কন করব। দেখো এই মুখটি কিন্তু এই দিকে হা করে আছে, তাই না? অর্থাৎ এই বড় সংখ্যার দিকে হা করে আছে, খুবই সহজ কিন্তু। এবারে দেখো ৩ নম্বরে বলা হয়েছে ১৭,৭৭৯ এবং ১৭,৮৭৯। দেখো এই দুটির ভিতরে কোনটি বড়, আমরা কিন্তু বড়টাকে খুঁজে বের করব, হ্যাঁ? আমরা প্রথম অঙ্ক দুটি যদি লক্ষ্য করি, এখানে প্রথমে রয়েছে ১, এখানেও প্রথমে রয়েছে ১, আমরা বুঝতে পারছি না যে কোনটি বড়। তারপরে কি করব, এই পরের অঙ্ক দুটি লক্ষ্য করব, এখানে রয়েছে ৭, এখানে এরপরে রয়েছে ৭, এই দুটিও কিন্তু সমান, আমরা বুঝতে পারছি না যে কোনটি বড়। তাহলে এবারে কি করব, তারপরের দুটি, এখানে রয়েছে ৭, এখানে রয়েছে ৮, তাহলে ৭ বড় নাকি ৮ বড়? যেহেতু ৮ বড় তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। আচ্ছা, তাহলে ও যেহেতু বড় তার মানে আমরা মুখটিকে কিভাবে অঙ্কন করব, ওর দিকে হা করিয়ে রাখবো, তাই না? যে এইভাবে করে অঙ্কন করবো। দেখো এই মুখটি কিন্তু এই দিকে হা করে আছে, তার মানে ওর দিকে কিন্তু হা করে আছে, তাই না? এবারে ৫ নম্বরে দেখো এই দুটি সংখ্যার ভিতরে কোনটি বড়। দেখো আমরা প্রথমে এই প্রথম অঙ্ক এবং প্রথম অঙ্ক লক্ষ্য করলাম, এই দুই পাশে দেখতে পাচ্ছি রয়েছে ৮ এবং ৮, দুটিই সমান, আমরা বুঝতে পারছি না কোনটি বড়। এবার আমরা এই পরেরগুলো লক্ষ্য করবো, এখানে রয়েছে ৫, এখানেও রয়েছে ৫, এই দুটিও কিন্তু সমান, ৫ এবং ৫ এই দুটিও কিন্তু সমান, আমরা এবারেও বুঝতে পারছি না। তাহলে কি করব, তারপরে অর্থাৎ এখানে রয়েছে ৭,
এখানেও কিন্তু রয়েছে 7। দেখো এই দুটিও কিন্তু সমান, 7 এবং 7 এই দুটিও সমান। আমরা এবারেও বুঝতে পারছি না যে কোনটি বড়। তাহলে কি করব, এরপরে অর্থাৎ সর্বশেষ অঙ্ক দুটি লক্ষ্য করব। এখানে শেষে রয়েছে 9, এখানে রয়েছে 8। তাহলে 9 বড় নাকি 8 বড়? অবশ্যই 9 বড়। তার মানে কিন্তু এই সংখ্যাটি বড়। যেহেতু 9 বড়, তার মানে এই সংখ্যাটি বড়। আমরা মুখটিকে কি করব, ওর দিকে হা করিয়ে রাখবো। এই যে এইভাবে করে আমরা মুখটিকে অঙ্কন করব। ঠিক আছে, দেখো এই মুখটি কিন্তু এই দিকে হা করে আছে। আচ্ছা, একই রকমভাবে যদি আমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এই দুটির ভিতরে কোনটি বড়? দেখো প্রথম অঙ্ক দুটি লক্ষ্য করো, এখানে প্রথমে রয়েছে 8, এখানে প্রথমে রয়েছে 8, এই দুটি কিন্তু সমান। তাহলে কি করব, তারপরে দুটি লক্ষ্য করব, এখানে রয়েছে 4, এখানে রয়েছে 5। 4 এবং 5-এর মধ্যে কোনটি বড়? 5 বড়, তাই না? 4 এবং 5-এর মধ্যে কিন্তু 5 বড়, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। আমরা এই মুখটিকে ওর দিকে হা করিয়ে রাখবো, এই যে এইভাবে করে। দেখো এই মুখটি কিন্তু এই দিকে হা করে আছে, বড় সংখ্যার দিকে হা করে আছে, তাই না? আচ্ছা, 4 নম্বরে দেখো যে দুটি সংখ্যা রয়েছে, এর ভিতরে কোনটি বড়? দেখো শুরুতে রয়েছে এখানে 3, এখানেও রয়েছে 3, এই দুটিই সমান। তারপরে দেখব এখানে রয়েছে 7, এখানে রয়েছে 8। 7 বড় নাকি 8 বড়? আমরা জানি 8 বড়, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। তাহলে আমরা এই মুখটিকে কিন্তু ওর দিকে হা করিয়ে রাখবো, তাই না? এই দেখো এইদিকে কিন্তু হা করে আছে, বড় সংখ্যার দিকে হা করে আছে। এবারে 6 নম্বরে দেখো এখানে শুরুতে রয়েছে 1, এখানেও শুরুতে রয়েছে 1, দুটিই সমান, আমরা বুঝতে পারছি না। তাহলে এরপরে রয়েছে 7, এখানে রয়েছে 8। 7 বড় নাকি 8 বড়? আমরা জানি 8 বড়। যেহেতু 8 বড়, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। আমরা ওর দিকে মুখটিকে হা করিয়ে রাখবো। তাই এই যে দেখো এই মুখটিকে কিন্তু আমরা ওর দিকে হা করিয়ে রেখেছি, মানে বড় সংখ্যার দিকে হা করিয়ে রেখেছি। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় আজকের এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।